কিং জিয়ন জাংকুক আসছেন। বডিগার্ডের হুঁশিয়ারি শুনে সব মানুষ সাইড হয়ে গেল এবং কালো রঙের মার্সিডিজ নিয়ে সেখানে মাফিয়া কিং জিয়ন জাংকুক উপস্থিত হয়। তিনি সোজা কোনো দিকে না তাকিয়ে নিচের মেনশনের উপরতলায় নিজের রুমে চলে গেলেন। অপদার্থের দল, তোমরা সব কয়টা অপদার্থের দল, টাকা দিও। আমি মাফিয়া কিং জিয়ন জাংকুক, আমার উপরে এত বড় এটা করে যায়, আর তোমরা সেই সময়টাতে তোমরা কোথায় ছিলে? স্যার, আমরা আসলে বুঝতে পারিনি এসব কিছু। বুঝতে পারোনি তাই না? তোমাদেরকে আমি কেন রেখেছি? যাবো, এবার শান্ত হও। এভাবে চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না। শোভা, তুই কিভাবে শান্ত হতে বলছিস? আজকে আমার প্রাণও যেতে পারতো। আমি বুঝতে পারছি ব্রো, বাট দেখ, কিছু করার নেই, তুই শান্ত হয়ে বল। স্যার, তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে আপনার উপর যে অ্যাটাক করেছিল তিনি একজন পুরুষ মানুষই ছিলেন, কিন্তু কে অথবা কারা আমরা সেটা জানতে পারিনি, অথবা তিনি কোন প্রফেশনে আমরা সেটাও জানতে পারিনি। আচ্ছা, আমি সবকিছু এখানে খুঁজে বের করবো। ওকে স্যার, এটা আপনি আমার দায়িত্বে দিয়ে দিন। যাও ফারিদা, খুঁজে বের করে নিয়ে এসো। অবশ্যই স্যার, কোনো সন্দেহ নেই। যদি আমি তাকে পাই অবশ্যই তাকে প্রাপ্য শাস্তি দিব। আরেকটা কথা, এই যাতে তেল কান পর্যন্ত না বুঝে, যাতে এসব কিছু না জানতে পারি। চিন্তা করিস না চক্কু, এটাতে আমার করে ছেড়ে দে। তুই কখনো জানতে পারবে না এটা। যদি তুই জানতে পারি তাহলে যে অনেকটা টেনশনে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই রিল্যাক্সে থাক। আর এখন তো এখান থেকে তো ঠিকও হবে না। তুই একটা কাজ কর, তুই তের কাছে চলে যা এখন। সুগার কথা শুনে জাঙ্কুকও আট কিছু না ভেবে মেনশন থেকে বেরিয়ে যায় আর বাড়ির উদ্দেশ্যে যায়। মানে জাঙ্কুক থেকে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের উদ্দেশ্যে জাঙ্কুক রওনা দেয়। মাফিয়া কিং জিয়ন জাঙ্কুক, বয়স 28 বছর। তার বাবা মা নেই, আর তার ওয়াইফ হচ্ছে কিম তাইয়ক। তিনি একজন প্রফেশনাল লয়ার। বাবা মা ভাই বোন কোনো কিছু আদৌ বেঁচে আছে কিনা সেটা জানা যায়নি। আর সুগা হচ্ছে জাঙ্কুকের একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর ফারিদা হচ্ছে জাঙ্কুকের বিয়ে। আর সুগার ওয়াইফ হচ্ছে জিমিন। জিমিন এখন প্রেগনেন্ট। তেই আর জাঙ্কুকের বিয়ে হয়েছে প্রায় 2 বছর, কিন্তু তেই নিজের ক্যারিয়ার গোছাতে গিয়ে এখনো তার বেবি প্ল্যানিং করেনি। চলো পাস্ট থেকে কিছু কাহিনী জেনে আসি। আসলে তের সাথে জাঙ্কুকের দেখা হয় একটা ইউনিভার্সিটির সামনে, যেখানে তেই ক্লাস শেষে ল ভার্সিটি থেকে বের হচ্ছিল। আর তখন সেখানে জাঙ্কুক দাঁড়িয়েছিল তার গুন্ডাদেরকে নিয়ে, কারণ সেই ভার্সিটি একটা লয়ারকে হত্যা করা ছিল জাঙ্কুকের। কারণ সেই লয়ারের কারণে জাঙ্কুকের একটা কেসে হারতে বসেছিল প্রায়, তার জন্য জাঙ্কুক সেই লয়ারকে জায়গাতেই রাখবে না। আর তখনই কাকতালীয় ভাবে তার তের সাথে দেখা হয়ে যায়। প্রথম দেখাতেই জাঙ্কুক দেখলার মতো তের দিকে তাকিয়ে থাকে। আর তেই তো এত গুন্ডার দল দেখে পুরোই অবাক। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এত বড় মানুষ কেন তার ক্যাম্পাসের সামনে এসে দাঁড়িয়ে আছে, কোনো ধারণা নেই তের। হঠাৎ করে একটা গুলির শব্দে আচমকাই তে ভয় পেয়ে পেছনের দিকে তাকায়। আর তখনই দেখে তার চোখের সামনে তার টিচার প্রফেসর মিস্টার লিমিনহোর নিথর দেহ সেখানে পড়ে আছে। আসলে ফোনটা সবার সামনেই করা হয়েছিল, কিন্তু জাঙ্কুকটা বিস্তাপচারী হওয়াতে জাঙ্কুককে কিছু বলার কেউ ছিল না। তার জন্য তারা সবসময় মাফ পেয়ে যায়। প্রতিবারের মতো এবারও তারা মাফ পেয়ে যায়। তখন তে বুঝতে পারে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর এরা কারা। তে দৌড়ে যায় প্রসিকিউটর লিমিনহোর কাছে, গিয়ে তার নিথর দেহের পাশে বসে বসে কান্না করতে থাকে। খুনটা কে করেছে সেটাতে তখন বুঝতে পারে না, কারণ জাঙ্কুক তো তার সামনেই দাঁড়া ছিল। আর জাঙ্কুকের লোকেরা গিয়ে হত্যা করেছিল, তার জন্য তে আর বুঝতে পারে না যে জাঙ্কুক খুন করেছে নাকি কে খুন করেছে। লিমিনহোর মৃত্যুতে তে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তে এর খুব কাছের মানুষ ছিল লিমিনহো। প্রেজেন্ট, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি একেবারে পুরোটা ফার্স্ট একবারে বলে দিব না, আমি প্রত্যেকটা পার্টে ফার্স্ট অংশ রাখবো। ওকে? জাঙ্কুক নিজে মেনশনে চলে আসে। জাঙ্কুক নিজের রুমে আসতে দেখি তে জাঙ্কুকের দাওয়া ফুলের টপগুলোর দিকে তাকিয়ে আছে আর কি যেন একটা ভাবছে। জাঙ্কুক হঠাৎ করে টিকি ধরাতেই তে চমকে ওঠে। তখন তে আর কিছু বলে না, না বলে ঠিক সেখান থেকে চলে যায় আর গিয়ে বিছানা করে বসে পড়ে। চল, I love you. ওকে, চল, I love you. ওকে না। Hey, are you angry with me? এই কোশ্চেনটা তুমি আমাকে কেন করছো? তুমি বুঝতে পারছো না আমি তোমার সাথে কেন রেগে আছি? কি কারণে রেগে আছি? ঘড়ি টাইম দেখো তো কটা বাজে। I'm so sorry. সরি বলেছো, এখন তো একটা আমাকে ফেরত দাও। তাই কি সেটা বলে এখন তো টাইমও ফেরত দিতে হয়। আচ্ছা চলুন একটু করি। কি করবি তুই? শালা কিছু করতে হবে না, তো চাকরি দেখে চল না করে কি করবি তুই? কি আর ঠিক এই কথা যে তুমি করবা ওটাও না। ও মাই গড, এটা তুমি কি বলছো? নিজের জাতীয় গীতকে এভাবে বাজে ভাবে অপমান করলাম, এটা কিন্তু ঠিক না। এটা না তোমার জাতি। জাঙ্কুক তো কোনোভাবেই এটাকে মানাতে পারছে না। টেল হাওয়ার লাইটার অফার মতো বলতেছি, প্লিজ। নো ওয়ে, কখনোই না। যা সরে বেটি, ভালো করে কথা বললো চলতি না মানলেস। তোর সাথে ভালো করে কথা বল, রুচিও আমার নাই। যা রুচি আমার। তে বুঝতে পারে যে জাঙ্কুক খুব রেগে গেছে। তখন তে জাঙ্কুককে মানানোর জন্য নিজের বালিশের কাভারটা খুলে বালিশটা জাঙ্কুকের মুখের দিকে এগিয়ে দেয়। জাঙ্কুক প্রথম একটু ডিমান্ড করলেও পরে কিন্তু আর ডিমান্ডে থাকতে পারে না। তারপরে শুরু হয়ে যায় তাদের মাঝে ওলালালা লাগে। সকালবেলা তে আর জাঙ্কুক মিলে শাওয়ার নিয়ে আসে। তারপরে তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসে। ব্রেকফাস্ট শেষ করে জাঙ্কুক নিজের কাজে ফিরে যায়। ফারিদা, তুমি এখন
খুঁজে বের করো আমাকে যে মারার চেষ্টা করেছে সে কে, আর সবচেয়ে এটা খুঁজে বের করা যায় আমাকে যে বাঁচিয়েছে সে কে। সরি স্যার, আমরা এখনো কোনো কিছু জানতে পারিনি, তবে জানতে পেলে আমি অবশ্যই আপনাকে জানাবো। তাড়াতাড়ি করো, যত পারো তাড়াতাড়ি করো। আমি জানতে চাই যে আমাকে বাঁচিয়েছে সে কে। যখন তুই তো জানতে চাচ্ছিস তোকে যে মেরেছে সে কে, অথবা তোকে যে বাঁচিয়েছে সে কে, তাহলে চল আমি তোকে হেল্প করি। থাক চুকা, তোর হেল্পের আর এখন আমার কোনো দরকার নেই। ও এটা আবার কেমন কথা, আমি একটা তো দোকানে মেরে আমি বেস্ট ফ্রেন্ড। দেখতে পেয়েছি তুমি কেমন বেস্ট ফ্রেন্ড। কাউকে সান্ত্বনা দিচ্ছিলে আর বলছিলি যাতে সবকিছু বাদ দিই। শঙ্কর, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম। ওকে স্যার, আমি যতটুকু তদন্ত করেছি আমি এতটুকু পর্যন্ত আমি জানতে পেরেছি যে ওইখানে দুইটা দল ছিল। এক দল ছিল আপনাকে এটা করার জন্য, আরেক দল ছিল আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু বুঝতে পারিনি যে তারা কে, আর জানতেও পারিনি। তাহলে দুইজন দল ছিল? জি স্যার, দুইজন দল ছিল, কিন্তু আরেক দল আপনার ভালো চায় না মন্দ চায় সেটা ঠিক বুঝতে পারছি না। হয় তারা আপনার শুভাকাঙ্ক্ষী আর না হলে তারা আপনার আরো বড় শত্রু। যে কোনো একটা তো তারা হবেই, তাই না? না, সাদার শত্রু, একটার সাথে আরেকটা ফ্রি। মন্দ না, এই ধরনের খেলা জমবে। এত খুশি হয়ে কোনো লাভ নেই জানকো, যত শত্রু বাড়বে ততই কাছে মেরা। সো খুশি হওয়ার কোনো কারণ নেই। তুই কি আমাকে ইন্সপায়ার করছিস নাকি বন্ধ হয়ে ডিসপায়ার করছিস? আচ্ছা জানি এখন সত্যের ভাত নাই, তারপরে কইলাম আর কি। যাই হোক, তোর যেটা রাখতে মন চাইবে তুই রাখবি, আর যেটা না মন চাইবে সেটা একটি ফালাই দিবি। এটা কি আর কোয়া লাগে, এটা তো আমি এমনিতেও জানি। মে কামিং স্যার? ইয়েস স্যার, এইমাত্র খবর পেলাম গ্যাংস্টার কাইলিকে আপনার সাথে একটা মিটিং করতে চান। আপনি কি সেটার অনুমতি দিবেন? যদি আপনি অনুমতি দেন তাহলে কাইসারের কাছে আপনি এখনই এই নামক একটা জায়গাতে চলে যান প্লিজ। আপনি কি? আমি কাইসারের অ্যাসিস্ট্যান্ট। রিয়েলি? ওকে, আই হ্যাভ গো। তুমি এখন আসতে পারো, যাও। বলার পরে মেয়েটা সেখান থেকে চলে যায়। আসলে কাই জাঙ্কুকের সাথে মিটিং করার জন্য জাঙ্কুকের কাছে পাঠিয়েছে তার অ্যাসিস্ট্যান্টকে। জাঙ্কু বলে তো দিলে যে তুই যাবি, এখন কি তুই যাবি কার সাথে মিটিং করার জন্য? ও কি কোনো মানুষ হলো মিটিং করার? ও যদি আমার সাথে মিটিং করতে চায় তাহলে আমি ওকে রিজেক্ট করে কি করবো? কি বলে এই শালা, শুনে না জাজ করবো কে আমার জন্য ভালো আর কে আমার জন্য মন্দ। ওকে, এটা ব্যক্তিগত তোর ইচ্ছে, আমি আর তোকে কি বলবো বল। তারপরে জাঙ্কুক, শোভা আর ফারিদা মিলে চলে যায় ওই জায়গাতে যেখানে একটা পার্টি চলছে। তার উপরতলার রুমে কাই বসেছিল। ওয়েলকাম মিস্টার মাফিয়া, মিস্টার জিয়ন জাঙ্কুক। আমরা দেখে অবাক হলাম, আপনি এসেছেন? এসেছি। কেন, কি ভেবেছিলেন আসবো না? আমি কি তোমার মতো কাপুরুষ? এসে ছোট ছোট কিন্তু ভালো না, ইনভাইটটা কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম। চল 2 মিনিট বসে কথা বলি। কি বলবি বল। আসলে জাঙ্কুক, আমি বলতে চাইছিলাম যে আমি এখন ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছিস? তুই ভালো হয়ে গেছিস? এসব কথা তোর মুখে বলে নেবে না ঢেকাই, তোর মুখে এই কথাটা মানানো না। অন্য ডায়লগ ছাড়, এই ডায়লগ শুনতে চাই না। জাঙ্কুক, আমি সত্যি সত্যি এবার ভালো হয়ে গেছি। আরে গাই, কোন দিন ডায়লগ শিখবি? কোথায় কোন ডায়লগটা দিতে হয় সেটা কোন দিন তুই বুঝতে পারবি বল? আর আমার মনে হয় এটির ক্ষেত্রে তুই পাকা পড়তো না। যদি তুই এটির ব্যাপারে তাই নিতে চাস তাহলে আমার কাছে আসতে পারস, সমস্যা নেই, ফুল কোর্স ফ্রিতে করাই দেবো। জাঙ্কুক, ভালো কথা তো কান চাই না। আমি এতটাই খারাপ যে আমার কানগুলোও খারাপ হয়ে গেছে, এই জন্য ভালো কথা খানিয়ে যায় না। ভালো কথা সোসাইটি তো তুই জাঙ্কুক, তাই নাকি? আমি আবার কোনদিন ভালো কাম করছিলাম রে, আমার তো মনেই না। তা তুই কতটুকু ভালো হইলি? ঠিক আছে, তাহলে দেখ আমি কতটুকু ভালো হয়েছি। প্রমাণ দিতে হবে তো আমাকে। প্রমাণ দিতে হবে। আমি তো একদিন ভালো করতে পারি না, তাই না? তাই একদিন আর করবো না। ওকে, আমি ডিরেক্টে দেখিয়ে দিব। কেন? এই দেখ আমি তোর সাইজ, এই যে আমি চিনি তোর সাইজ সুন্দর না, আমার মধ্যে এত পারফেক্ট সাইজের না। এটা ভালো দেখানো কি আছে? লজ্জা না? জাঙ্কুক, তুই কিন্তু এবার আমাকে ইনসাল্ট করতেছস। তাই নাকি? তোর আবার ইনসাল্ট আছে? যত বড় মেশিন না তত বড় কথা। জাঙ্কুক বলে তাই নিজের লুক দিয়ে জাঙ্কুকের উপরে অ্যাটাক করে দেয়। কাকতালীয়ভাবে সেই এক দল আবারও এসে জাঙ্কুককে বাঁচিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম মাধ্যম ফাইট হতে থাকে। ওই দল আর জাঙ্কুকের লোকেরা আর কায়ের লোকেরা মিলে উত্তম মাধ্যম ফাইট করা শুরু করে দেয়। আসলে কাই এই জন্যই জাঙ্কুককে ডাকিয়েছিল, কারণ কাই চেয়েছিল যাতে জাঙ্কুককে ডাকিয়ে এনে তাকে ইচ্ছেমতো আঘাত করতে পারে, কারণ কাই কখনোই জাঙ্কুকের জন্য ভালো কিছু বয়ে আনেনি। জাঙ্কুক এটা আগে থেকে বুঝতে পেরেছিল, তার জন্য সেও প্রিপারেশন নিয়ে এসেছিল। কাই অনেক খারাপ মানুষ, সে জাঙ্কুককে প্রতিনিয়ত হারাতে চায়, হত্যা করতে চায়, কারণ জাঙ্কুকের জন্য তার বিজনেসটা উপরে উঠছিল না, তার জন্য আজকে এত বড় হামলা। ফাইটের এক পর্যায়ে এসে তার প্রত্যেকটা গুন্ডাফুন্ডাই নিহত হয়ে যায়, শুধু কাই একাই বেঁচে ছিল সেখানে। জাঙ্কুকও কোনো দয়া মায়া দেখায় না, সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে কাইয়ের গলার ভিতরে ঢুকিয়ে দেয়, আর কাই সেখানেই মারা যায়। আর এই জিনিসটা দেখে ফেলে একটা মেয়ে যে এতক্ষণ ধরে লুকিয়েছিল, সে এসব কিছু দেখে দৌড়ে সেখান থেকে পালাতে যায়। তখন জাঙ্কুকের লোকেরা তার পিছু করতে থাকে, কিন্তু তাকে সে ধরতে পারে না। শেষ পর্যন্ত সেই মেয়েটা ওখান থেকে পালাতে সক্ষম হয়। কি হলো অবস্থাটা তোর? এই মেয়েটা তো জানতে পারলি না কেন রে? মুখে বলেছিস? সরি আমরা ধরতে যাচ্ছিলাম, কিন্তু মেয়েটা এত স্পিডে
রানি পারে না, একটু পরিমাণ কথা আমি তার জন্য লিখিনি। দূরে যান চোখান থেকে। জাঙ্কুকের ঝাড়ি শুনে তারা ওখান থেকে চলে যায়। জাভিসে কোন টিপিস শুনে আমি মনে করছিলাম যে কাইনকে একজন মানুষের দিয়ে দেখা করার জন্য মিটিং করার মতো, তখন তো আমার কথা শুনতেছিলি না, এখন একদম ঠিক মতো হয়েছে। সবাই করেছি রাইট নাও, তুই কেমন রাগাতে চাস? সত্যি কথা বলতে যে দোষ এটা আমি খুব আগেতেই জানি, কিন্তু কথা হলো এটা যে তুই যে এখন এত বড় একটা বিপদে পড়ে গেলি, এখন তুই কেমনে উদ্ধার হবি আমার বল একটু। আমি তো সেটাই ভাবতেছি কি ছিল এই সিমনি। আরে ভাই এমন দাদা বড় মেয়ের আপনি ভয় পেন না, এবং সেই চাঙ্গা মেয়েরে আপনার পেটেতে পড়ে আপনি সেই জন্য ফেটিং জিয়ান জন্য আপনি এইসব চাঙ্গা মেয়েরে ভয় পেলে সব তো শেষ হয়ে যাবে। এই সবাই বাচ্চা তোর কি পিছে যে আমি এবারে ভয় পেতেছি, আমি জাস্ট ওটা শুনতেছি ওই শাড়ি কিনি। আরে দূর ওই শাড়ি কুছ খবর নেওয়া লাগে নাকি রে? বাঁচতে বাঁচতে ভাই বাঁচতে ওই বেটি জাহান নেমে যায়, তোর কি তাতে? আরে জাহান্নামে যেতে তো কোনো সমস্যা নেই, এটা এখন যে অবস্থা জানাই যাওয়ার সময় তো আমরাও নিয়ে আসবো। আরে ভাই চিন্তা করিয়েন না, এই চেঞ্চুরি আপনার কিছু করতে পারবো না, ও শ্রদ্ধাই আধা পোড়া বেরি তো দেখতে পাইছি আর কি, কিছু হবে না। আমি না ওর মুখে কথাই যাতে ট্রাই হয়, সত্যি যাতে ওই মেয়ের জন্য কিছু না হয়। আরে ভাই এটাই পড়াবেড়ে করিয়েন যে ইউনো যেটা কইছে ওইটাই হয়েছে, কারণ এই প্রকৃতি সব কিছু খন্ডাইতে পারলেও এই ইউনোর কথা জীবন মেয়ের উপর আইসে একটু যদি সবাই প্রেমে কুটুক্তি বলে কেন কুটুক্তি করতে পারে না। কুটুক্তি তো করতে হবে না, তখন তো প্রকৃতি শুনে না, এই প্রকৃতি মুখের কথা শুনে না, তখন তো প্রকৃতি শুনে উল্টাই পাল্টা গেছে। দেখ ভাই তোদের সাথে ফালতু বাবা আমি করতে চাই না। হ্যাঁ বাবা এটা সব হয় তোমার কাছে সবাই কেমন আছে এই আইসে শালা বাচ্চা। এক মিনিট সুগা তুমি আমাকে শালা বাচ্চা কেন বলেছো? তুমি কি এটাকে কারণ দেখাতে পারবে? কি হয়েছে আমাকে বলে বাচ্চা? তোর এই হাত পানিতে হলে কি জোর বলে করে হাত পানিতে হবে? আচ্ছা তো এমনিতেই হাত পানিতে পারি দাঁড়ান সুগা ভাইয়া, আপনি এখানে আমাকে অপমান করতে পারেন না। আমি কিন্তু এখানে আপনার অপমান শুনতে আসিনি, অথবা কেউ অপমান করতে আসিনি। আমি শুধু এসেছি এখানে জাগক স্যারের কথা শুনতে, জাগক স্যারের হয়ে কাজ করতে। এখন জাগক স্যার আমাকে যে কাজ দেবেন আমি সে কাজই করবো। তুমি চলে এসেছো? ওয়াগাম জি জাগক স্যার, আমি এখানে চলে এসেছি। সাথে একটা কাছে না খুব দেখতে পাচ্ছি। জাগক স্যার আপনি আমাকে কি কাজ দিতে চান? ওই তো বেশি কিছু না, শুধু মানব সেবার। এক মিনিট জাগক স্যার আপনি মানব সেবার কথা কেন বলছেন এখানে? এই মানব সেবার দায়িত্ব দিতে চাই আমি আপু আমার পরিষ্কার করেছে, এর মধ্যে বেলুন পরিষ্কার করেছে, আর কম্পিউটার পরিষ্কার করে ফেলেছে। এখন সামার আপু স্টোরিতে এসে ওকে আমার এরকমই করতে হবে নাকি? সরি টু সে আমি রামু আপুর খোলপতে আমি খুব পরিষ্কার করছি, ঠিক আছে মানলাম, কিন্তু এখন সামার আপু স্টোরিতে এসে আমি আর খুব পরিষ্কার করতে পারবো না। আমি আজের রাস্তার সামনে নিজের মানসম্মান ডুবাইছি, এখন আমি ভন্ডস্তার সামনে নিজের মানসম্মান আর ডুবাইতে চাই না। স্যার বুঝতেছেন না কেন? তারপরে আমি এখন কাপড় চুপবে না। আচ্ছা আচ্ছা সরি না আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো আমি আসলে পরিষ্কার করছি আর সামার স্টোরি করি তুই পরিষ্কার করছিস। আচ্ছা তুমি শেয়ার করে গেছি তুই তো পরিষ্কার করবি আজ থেকে মানব সেবার। বসে দাঁড়ায় পাই পয়সা কর তুমি খুব পরিষ্কার কর। যাই হোক বাবা এটা তো খুশি জয় বাংলা আমার মেয়ে হাসি থেকে বন্ধুকে সামলা। তারপর বোবম চলে যায় রক্তদান পরিষ্কার করার জন্য, আর জাঙ্কুক তো বসে থাকে সেখানে। জাঙ্কুক বলতেছিলাম কি যে আমার একটা কথা ছিল। কে হয়েছে কো? না মানে জাঙ্কুক আসলে আমি তোরা বলছিলাম না যে জিমিন প্রেগনেন্ট, আসলে জিমিন আসলে প্রেগনেন্ট না। কি কি এইসব কিছু? জিমিন প্রেগনেন্ট না মানে? জিমিন প্রেগনেন্ট না মানে জিমিন প্রেগনেন্ট না মানে আমি বলতে চাইছিলাম যে মানে জিমিন প্রেগনেন্ট না, কিন্তু আমি আসলে মানে লুকোলাচ্চার ভয়ে বলে ফেলছি যে জিমিন আসলে প্রেগনেন্ট, কিন্তু জিমিন প্রেগনেন্ট না। তবে মানে লুকোলাচ্চার ভয়ে, কারণ দেখ ভাই আমি তো তোর সঙ্গে সবকিছু শেয়ার করি ভাই, তুই তো আমার কথা বুঝোস তাই না? দেখ জিমিন আমার সাথে আসলে কিছুই করে না, মানে জিমিন আমার আসলে কিছুই করতে দেয় না। তো এখন এই কথাটা আমি মানুষকে কেমনে বুঝাই? তুই আমার কো ভাই কেমনে বুঝাই আমি এই কথাটা মানুষকে? দুঃখে আমার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যদি কোনো রকম মানুষ আমি কোনো রকম বুঝাইতে পারতাম। এই হাসির বাচ্চা আমার ছুঁইতে পর্যন্ত দেয় না ভাই, তুই জানোস এই হাসির বাচ্চা আমার ছুঁইতে দেয় না নিজের শরীরে। আমাদের বিয়ে হয়েছে আজকে 3 বছরের মাঝে আমার বউয়ের প্রেগনেন্সির কথা না শুনলে সবাই আমার পুরুষের দিকে আনন্দ হবে না? তার জন্য পাপের বেটার মতো বলিস যে আমার বউ প্রেগনেন্ট। সুগা সিরিয়াস ভাই কত কি ঝামেলার ভিতরে আছি, যদি তুই আমার কষ্টটা বুঝতি। এই জন্য তো সবার সামনে বলছস যে জিমিনা প্রেগনেন্ট, কেমনি যে বুঝাবো মানুষে আমার বউ আসলে প্রেগনেন্ট না? আমার বলতে হয়েছে কি এটা আমি কি করবো, আমি কিভাবে মানুষকে বোঝাবো? এই হাসির বাচ্চা মেয়েটি কি পরিমাণ যে ডেঞ্জারাস রে ভাই, কি ও মানে এই মানে কি পরিমাণ ডেঞ্জারাস। তো বে অস্তিন কেন এই ডেঞ্জারাস মেয়ে? আমার খবর ছিল না যে এরকম হাসির বাচ্চা তো ডেঞ্জারাস হয় বা হাসির বাচ্চা পাওয়া নাকি? এই যে আমি জানতাম না কি যে এই হাসির বাচ্চা যে এরকম হইব। জন্য এখন ভেবে প্যান্ডা আর্টস করার মেন্টর এই প্যান্ডানি ছাড়া আর কিছু করার আছে? জানো বলতেছিলাম কি যে আমি একটু বাইরে আসতেছি বুঝতে পারছস? এটা আমাকে বলা তুই আমার কোন যেতেছস? আরে জানো ভাই আপনি যেটা জানতেন আমি দেখছি এমনি তো আমার গোষ্ঠী গেলে এমনি তুই এমনি থাকবে যে বাবা ইয়া আপনি আমার দিক করে বুঝলেন না বিপদে কি সা ওরা কোন দিকে কোন বিপদ হলো?
বহুদিন পরে, বহু যুগ পরে, বহু বছর পরে আমি আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যেতেছি ভাই। একেবারে না মেরে চাইতে দেন। চুপ রাখি দেশেন করে জাঙ্কুকে ছাড়িও না করতে পারিও। ইউনো তো মহা খুশিতে চলে গেছে লিসার কাছে। আসলে লিসা হচ্ছে ইউনোর গার্লফ্রেন্ড। অবশ্য গার্লফ্রেন্ড বললেও ভুল হবে। ইউনো লিসাকে পছন্দ করে, কিন্তু লিসা করে কিনা চলো তাদেরকে দেখে আসি। লিসা লা লা লিসা। কি রে, লিসা কোন আইলো না কেন? লিসা জানপাখি কই রে ওয়া? আল্লাহ, মাটি নিচে কি হয়ে আছে নাকি? আমি কি মাটি করতে দেবো? ওয়াল্লাহ গো না, আমি একটা গান গাই। ইউনো গানে গান শুনলে যে কোনো মেয়ে পয়লা যাইবো। ও মাই গড। ইউনো রে দেখে হাই সবটা স্ক্র্যাচ খাই। আল্লাহ আল্লাহ, ইউনো রে কত সুন্দর গান বানাইছে। ইউনো গানে থেকে হঠাৎ করে খেয়াল করলো যে লিসা এখানে আসতেছে। ইউনো আর দেরি না করে যায় লিসার কাছে। আসলে লিসা হচ্ছে ইউনোর গার্লফ্রেন্ড। অবশ্য গার্লফ্রেন্ড বললেও ভুল হবে। ইউনো লিসাকে পছন্দ করে, কিন্তু লিসা করে কিনা চলো তাদেরকে দেখে আসি। লিসা লা লা লিসা লা লা লিসা। গানটির প্রতি বার্তাস পাক। কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি। ইউনো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি কেন বলতে পারি? ইউনো বলতেছিলাম কি যে আমার একটা রেস্টুরেন্ট আছে না এখানে, আমার এখানে কিছু খাওয়াও। আমি ছিল তোমার খাওয়াইও। তারপরে তারা দুজন মিলে রেস্টুরেন্টের ভিতরে যায়। তারপরে তারা দুজন খাওয়া দাওয়া পর্ব শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে ইউনো লিসাকে প্রপোজ করেছিল আর লিসা সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইউনো তো মহা খুশিতে নাচতে নাচতে বাড়ির দিকে চলে যাচ্ছে আর লিসা চলে গেছে লিসার বাড়িতে। ইউনো বাড়ি বললে ভুল হবে, এটা হচ্ছে জিওন ম্যানশন আর এই জিওন ম্যানশনে ইউনো থাকে। ইউনো সারা বাচ্চা এতক্ষণ আসার সময় হলো, কই যাচ্ছে এখন? সরি ভাইজান সরি, আমি আসলে টাইম মিস করিনি। তো টাইম বুঝতে গেলাই আমি। কেমনে তোমার মুখ করতে পারলে? ভাই মাফ করে দেন, আমি শুধু আমার কোন খালি আমার কি করতে হবে আমার না কোন। ইউনো বাচ্চা কি সরা লাগবে না। মজাটা যেতেছে যে শুধু মুখ করতে আমারে বাবা এটা করতে আসছিল। আমি বুঝতে পারলাম এত বড় গাল থাকা সত্ত্বেও আমার বলে কেমনে এটা হলো। ভাই কি কোন আপনি এগুলা? আপনি আমার এটা মানে কি আছে আপনার? তখনই সেখানে আবার সুগা চলে আসে। কি ছিল গো, কি ছিল? সুগা আমার মেয়ে শুনে এটা করেছিল। কি বলছিস না বলতেছিস সব কিছু? এটা করেছিল মানে? সুগা ইউনো যখন আমার বলে এটা হয় তখন তোরা দুজনে মিশিং থাকিস। এবার কি বলছিস জাকো? কেন আমি বলছি আইরা যখন এটা করেছিল তখন ছিলে আমার সাথে যাওয়া দুজন ছিল না তো। এখন আজকে এটা করো, এখন চলে গেছে গার্লফ্রেন্ডের কাছে। ঠিক আছে মানলাম, ও যে থাপ্পড় খেয়ে গেছে ওর গাল দেখে বোঝা যেতেছে। কিন্তু তুই কই গেছিলি? আমি জিমিনার কাছে গেছিলাম। জিমিনার কাছে গেছিলি? সো কিউট। সুগা তুই আমাকে বলতো, তুই হয়তো 3 বছরের মধ্যে ধরতেই না রে, তো তোর আর ডিভোর্স দেওয়ার কথা। তুই রেখেছিস কেন? আরে ভাই আমি তোর ভালোবাসি, তার জন্য রেখে দিছি। তোমার তো লুচে মেয়েরা বিশ্বাস হচ্ছে না, কোনো কারণ তো অবশ্যই আছে। আরে ভাই এটা আমার জন্য তদন্ত করতেছিস নাকি? আরে জানকো আমি জাস্ট জিমিনার মধ্যে দেখা করতে গেছিলাম। জিমিনা কিচেনে একটা খাইতে ইচ্ছা হতেছে, ওরে আইনা দিছিলাম জাস্ট। ওকে ফাইন, তোরা দুইজন এখন আমার খবর রাখবি না, খেয়াল রাখবি না। আমি যখন মরে যাবো না তখন কাঁদবি তোরা দুইজন। আফসোস হইব খুব, আমার বাচ্চা দেখে না পারলি না। আপনি কি করেন? আপনি আমু কি হইব? ভাই প্লিজ আপনি মুক্তি এসব কথা বের করবেন না। তোমার নাটক করতে আমার ভালো লাগতেছে না রে। আমি যাইতাম আমার বাড়িতে বলে যাবো, সেখান থেকে রওনা দিল আর চলে গেছে বাড়ির উদ্দেশ্যে। যাবো বাড়িতে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। আচমকাই জাঙ্কু উপলব্ধি করতে পারে যে তার পিছনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। সে পিছনে ঘুরতেই যাবে তার আগে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় আর জাঙ্কুকের মাথায় সজোরে একটা বাড়ি পড়ে। সুগা ভাইয়া জাঙ্কু ভাই যে খবর দিয়েছে উনি তো এখনো আমার ফোন ধরতেছে না। আমি তো কয়েকবার ফোন দিলাম, বুঝতে পারতেছি না জাঙ্কু ভাইয়া যে কি হইলো। ওনার বাইরে যাবো নাকি একবার? আরে ইউ তুই কি বলতেছিস? সে পিছন তোকে মাথা ধরে গেছে নাকি? তুই আমার এখানে যাবি? না 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 আমি তো জানি এখানে ছিল। জাঙ্কু ভাইয়া কি হইলো? পাগল হয়ে গেছিস তুই? ইউনো দরকার নেই যাওয়ার। সুগা ভাইয়া আপনি মানা কেন করতেছেন? জাঙ্কু ভাইয়া মানে কিছু তো হইছে, আমি ওর ফোন দিতেছি পাইতেছি না। ইউনো তোরা আমি একটা কথা বলতেছি তুই কি শুনতে পাচ্ছিস না? তুমি মানা কেন করতেছেন সুগা ভাইয়া? আর তাছাড়া জাঙ্কু ভাইয়া অ্যাসিস্ট্যান্ট ফারিদা কোথায়? ফারিদা মরে গেছে। কি বলতেছিস না বলতেছিস? রাস্তা কি হলো? ফারিদা মরে গেছে মানে আমি এটা এমনি বললাম। ও আচ্ছা আগে বলেন না, ডরে গেছিলাম তো আমি। এত ডরাস কেন তুই? কেন ধরে না জাঙ্কু ভাইয়ের জন্য টেনশন নিতেছে? না 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 আমার পক্ষে ব্যথাটা সম্ভব না, আমি যাইগা। শালা তুই কই যেতেছস? এই তো জাঙ্কু ভাইয়ের কাছে যেতেছে। আর তুমি থাকো সুগা ভাইয়া, তুমি থাকো আমি দেখতেছি। আরে ইউনো কোন যাবি তুই? যাইস না তো? আচ্ছা সুগা ভাইয়া তোমার কি সন্দেহ লাগে না যে জাঙ্কু ভাইয়ের উপরে এটা হইছে তুমি যেতেছ না আর বেস্ট ফ্রেন্ড ভাইয়া? আচ্ছা সুগা ভাইয়া তুমি একবার ভাবো তো জাঙ্কু ভাইয়ের পিছনে কিন্তু শত্রু লেগে গেছে। একদম শত্রু হয়েছে জাঙ্কু ভাইয়ের বাঁচানোর জন্য, আর একজন শত্রু বলছিল জাঙ্কু ভাইয়ের মারার জন্য। ওই হিডেন শত্রুটা কে একবার ভাবতে পারতেছ না তুমি? আচ্ছা এরকমও তো হতে পারে যে জাঙ্কু ভাইয়ের অনেক কোনো ক্ষতি করে ফেললো, তখন কি করবো আমরা? দেখি ইউনো এটা আরেস কথা ভাবিস না, এসব কিছুই হইতেছে না। তখনই ইউনোর ফোনে একটা কল আসলো। ইউনো
ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইউনোকে জানানো হয় যে জাঙ্কুককে যারা হত্যা করতে চেয়েছিল তাদের নাম ওনারা খুঁজে পেয়েছে। সেটা আর কেউই না, সেটা হচ্ছে জাঙ্কুকের খুবই কাছের একজন মানুষ। শুধু টুকুই বলতে পারলো অপর প্রান্তের মানুষ, তারপরে তার উপরে অ্যাটাক হয়ে গেল, মানে তাকে কেউ খুন করে ফেলেছে। এটা ইউনো বুঝে বাকি রইল না। ইউনো অনেকবার বোঝার চেষ্টা করলো তার কথা, কিন্তু ইউনো কিছু শুনতে পারলো না। হঠাৎ করেই তার ফোন বন্ধ হয়ে যায়, মনে হচ্ছে একটু পেরে ফোনটাকে ধুমড়ে মুছে দিয়েছে। কিসে ইউনো কিছু কিছু বললো নাকি কেউ? হ্যাঁ কইছে, অনেক কিছু কইছে, কিন্তু এগুলো তো শত্রু। আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোর কিছু বোঝার দরকার নেই। আমার এখন জাঙ্কুক ভাইয়ের কাছে যেতেই হবে। আমি বুঝে গেছি, আমার এখনই জাঙ্কুক ভাইয়ের কাছে যেতেই হবে। বলে ইউনো যখন দরজার দিকে পা বাড়াতে যায় তখনই ইউনোর মাথায় সজোরে একটা আঘাত হয়, যার কারণে ইউনো মাটিতে লুটিয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তখনই সুগার ফোনে একটা কল আসে। ভাইয়া উঠে তো পারছি, এখন কি করবো গো? বলো, তোর আর কিছু করার দরকার নাই, তুই আপাতত অবসর নে। আরে ভাইয়া বুঝতেছি যে ওরে আমি মেরে ফেললাম, মানে অজ্ঞান করে ফেললাম। এখন এই সুরের বাচ্চা কি করবো? কই না হামলামো, কোথাও হামলাম দরকার নাই তো। ফির মেরে এমনি বালায়া যা করবো না আমি এই করবো। হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো, সুগার আদেশে ইউনোর মাথায় মারা হয়েছে, কিন্তু জাঙ্কুককে কে মেরেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তখনই সেখানে বুবম উপস্থিত হয়। আল্লাহ চুপ চুপ, এম ডাকিস তোরে মানে জানছ তুমি কি 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 মরে গেছে মানে সুগার ভাইয়া? আপনি এমনি এমনি কেন রয়ে গেছেন? আপনি ওরে ওর হসপিটালে নিয়ে যান। আরে শালা চুপ, সুগার ভাইয়া আপনি? আরে আমার কি উড়াই দে, আমার সহ্য হচ্ছে না, আমার হাতে একটা বন্দুক দে। বলে একটা স্টাফ থেকে বন্দুক নিয়ে তৎক্ষণাৎ বুবমকে শুট করে দিত সুগার। সুগার শুট করে একটা টিকটিক হাসি হাসলো। বুবম শোনা মেরে ফেলছি। আর ইউনো শোনা তো এখন অসুস্থই অজ্ঞানে পড়ে আছে। এখন দেখুন জাঙ্কুককে কে বাঁচায়। বলি সুগা জিওন মেনশনের দিকে হাঁটা শুরু করলো। সুগা গাড়ি করে চলে যায় জিওন মেনশনে, যেখানে জাঙ্কুকের পাশে বসে তেই কান্না করছে। ভাবি কি হলো আপনার? তা আপনি আর কাঁদেন না। কি বলতেছেন সুগা ভাইয়া? আমি কান্না করবো না। কি বলতেছেন এসব? সুগা ভাইয়া আমার হাজবেন্ড, আমার জাঙ্কুককে না পেলে আমি মরে যাবো সুগা ভাইয়া। আরে ভাবতে পারি নাই জাঙ্কুক ভাইয়া যে এরকম একটা জিনিস হয়েছে, আমি কখনো ভাবতে পারি না। সুগা ভাইয়া আমাকে কোনো রকম জাঙ্কুককে এটা দেন। আমি কিছু চাই না, শুধু জাঙ্কুককে আমার কাছে এক না দেন। আমি সত্যি বলতেছি আমি কিছু চাই না। আরে কি করবো আমি কও? কেমনে না দিই তোমার জাঙ্কুকরে? সুগা নাটক করতে থাকে। মেন জাঙ্কুক স্যারকে কে যেন মাথায় আঘাত করেছে। কি ওটাই কিভাবে জাঙ্কুকের গায়ে আঘাত করলো? জাঙ্কুককে এখন হসপিটালে এডমিট করো, আর না হলে তোমাদের সময়টা আমি দেখে নেবো। ওকে ওকে ম্যাম, আমি এখনই অর্ডার দিচ্ছি ওদেরকে, এখন জাঙ্কুক স্যারকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। পরে মেয়েটি তাড়াতাড়ি করে ফোন করে বলে দিই যাতে জাঙ্কুককে এডমিট করা হয় হসপিটালে। তাদের হুকুম মতে কিছু লোকজন আসে জিওন মেনশনে জাঙ্কুককে হসপিটালে এডমিট করার জন্য। কি আপনারা আপনারা এখানে কেন এসেছেন? আমার জাঙ্কুককে আমি পড়তে দিব না। জাঙ্কুককে কোথাও নিয়ে যেতে পারবেন না আপনারা। আপনার জাঙ্কুকের ক্ষতি করতে এসেছেন তাই না? ম্যাম প্লিজ দেখুন, আমাদের পড়ার নির্দেশ আছে, আর জাঙ্কুক স্যারের ক্ষতি আমরা করতে চাই না। আপনিও চলুন জাঙ্কুক স্যারের সাথে। স্যারকে আমরা শুধু হসপিটালে এডমিট করবো। হসপিটালে এডমিট করবে মানে? কে বলেছে তোমাদেরকে হসপিটালে এডমিট করা দেয়? মানে এসব আমি কি বলছেন ম্যাম? এগুলো তোমাদের দায়িত্ব। বলে স্টাফরা আর কোনো কথা বাড়ে না, কারণ যেখানে মেন স্যারের অনুমতি আছে সেখানে কেউ অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না। তারা আর কোনো কিছু না ভেবে জাঙ্কুককে নিয়ে যায় হসপিটালে এডমিট করার উদ্দেশ্যে। তারা সোজা জাঙ্কুককে নিয়ে যায় হসপিটালে আর সুন্দর করে জাঙ্কুককে এডমিট করে দেয় সেখানে। ডক্টররা সাথে সাথে জাঙ্কুককে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেয়, আর টি বসে থাকে অপারেশন থিয়েটারের বাইরে। তখনই অপারেশন থিয়েটার থেকে একটা ডক্টর বেরিয়ে আসে। ডক্টর আমার জাঙ্কুক সুস্থ হয়ে যাবে তো? আপনি চিন্তা করবেন না ম্যাম, জাঙ্কুক স্যার একদম সুস্থ আছেন। আসলে ওনার মাথাতে অনেক বেশি আঘাত পেয়েছিলেন, কিভাবে হলো জানি না, তবে মাথার পিছন দিকে আঘাত পাওয়াতে জিনিসটা একটু গুরুতর হয়ে গেছিল। তবে হ্যাঁ এখন নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাঙ্কুককে বাড়িতে নিয়ে যেতে পারবো তো? সরি ম্যাম, আসলে বাড়িতে কিভাবে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাওয়ার কথা এখন বলতে পারতেছি না, কিন্তু 2-3 দিন তো হসপিটালে থাকতে হবে। এর আগে রিলিজ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে। তারপরে ডক্টর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তেই যায় জাঙ্কুকের সাথে দেখা করার জন্য। জাঙ্কুক তখন সেন্সলেস ছিল, কারণ যেহেতু জাঙ্কুকের কিছুক্ষণ আগে অপারেশন শেষ হয়েছে, সেহেতু জাঙ্কুকে এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি। তাই আস্তে আস্তে করে জাঙ্কুকের কেবিনে ঢুকে জাঙ্কুকের মাথার সামনে এসে বসে। তারপরে জাঙ্কুকের হাতটা চেপে ধরে জাঙ্কুককে বলতে থাকে, জাঙ্কুক তোমার এরকম কিছু হয়ে যাবে। আমি জানি না তোমাকে কে এভাবে আঘাত করেছে। আমি জানি না তোমার এত বড় শত্রুটা কে। আমি জানি না তোমার এই অবস্থা কিভাবে হলো। আমি কোথায় ছিলাম? আমি কি মরে গেছিলাম? আমার খুব আফসোস হচ্ছে জাঙ্কুক, তবে আমি কি সেখানে ছিলাম না? তোমার যদি ইচ্ছা ছিল তাহলে আমাকে মারতে পারতো, কিন্তু তোমার এরকম হলো। আমি তোমাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি। তুমি জাঙ্কুক, তুমি সুস্থ হয়ে যে তোমার এই অবস্থা করেছে তাকে অবশ্যই খুঁজে বের করবে, তাকে তুমি ছেড়ে দিবে না জাঙ্কুক। এই জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে,
সুস্থ হয়ে যাবে। আর কিছু হবে না বলে দিয়ে অধরে কান্না করতে থাকে। তীর এক ফোঁটা চোখের পানি যখন জাঙ্কুকের চোখের পাতার উপরে এসে পড়ে তখন জাঙ্কুকেরও জ্ঞান ফিরে যায়। এই এই তুমি কোথায়? জাঙ্কুক আমি এখানে। জাঙ্কুক তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না। এই আমাকে এই অবস্থা কে করেছে তুমি কি সেটা জানতে পারছো? না জাঙ্কুক আমরা এই ব্যাপারে এমন কিছু জানতে পারিনি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কত কষ্ট হবে না ডাক্তার মানা আছে। জাঙ্কুক তুমি একটু ভুল করতে যেও না। আমি আর পারছি না, আমি এখন উঠবই উঠবো। কি আছিস? ইয়ে শোনা ভাইরা কোথায় তোরা? বলে সাথে সাথে জাঙ্কুকের স্টাফরা এসে সেখানে হাজির হয়ে যায়। কিচ্ছু জানি না, এখনই গিয়ে ওদেরকে বের করে নিয়ে আয়। ভাই আপনি এটা কি কোন? আমি ওখানে যেতেছি। ওদের বের করে নিয়ে আমই কাজ কে করছে? বলার সাথে সাথে স্টাফরা চলে যায়। কি জাঙ্কুকে এরকম অবস্থা করেছে তাকে বের করার উদ্দেশ্যে। জাঙ্কুক আই এম সো সরি, আমি সো সরি, তুমি বাঁচাতে পারিনি। নো দে এখানে তোমার দোষ নেই। আর তখনই সেখানে ডাক্তার আসে। ডাক্তার এসে জানায় যে জাঙ্কুককে খুব শীঘ্রই রিলিজ করা হবে। এই কথা শুনে তো জাঙ্কুক খুবই খুশি হয়ে যায়। জাঙ্কুকের চাইতেও সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তে। এভাবেই সন্ধ্যা হয়ে যায় আর তারপরে জাঙ্কুককে রিলিজ করা হয়। আর তে চলে আসে জাঙ্কুককে নিয়ে। এই জাঙ্কুককে বাড়িতে নিয়ে এসে জাঙ্কুককে বিছানার উপরে শুইয়ে দেয়। জাঙ্কুক তোমার মাথা কি এখনো ব্যথা করছে? না তে এখন অনেক কম। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আমার জন্য তুমি ঠিক করে রেস্ট নিতে পারো নাই। তুমি রেস্ট নাও, তুমি আমার নিয়ে চিন্তা করো না। তোমাকে নিয়ে কিভাবে চিন্তা না করে থাকতে পারি জাঙ্কুক? তুমি আমার একটা মাত্র যাবে বলে কথা। অফ দে কি হয়েছে? তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও, বুঝতে পেরেছো জাঙ্কুক? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। কেন? ওলা কি খুব মিস করো? আরে তুমি কিছু ছাড়া কিছু ভাবতে পারো না জাঙ্কুক? ভালো কিছু মাথায় আসে না? মাথা থেকে তো আবার নতুন করে অপারেশন করে দিয়েছে, তারপরে কি মাথায় ভালো কিছু আসে না? আইবো কেন? আমার মাথা তো এমনি নষ্ট। এই নষ্ট মাথার মধ্যে যতই সার্জারি হোক কোনোদিন ভালো হইব না। আচ্ছা শোনো, কয়লা থেকে ময়লা উঠাইতে কোনোদিন শুনছো? কয়লারে কি জীবনে সাদা করা যায়? এমন আমার মাইমুন মাসুদ মার্কা বেন্নারে কোনোদিন তুমি মাসুম বানাইতে পারবে না। আচ্ছা যাই হোক, এখন এসে বেশ ভাত দাও, আমার মাথা ব্যথা করতেছে না। আমি নিয়ে দিও। জাঙ্কুক তুমি কি অবস্থা নেই? তুমি এসব কিছু কিভাবে বলতে পারতেছো বলো? প্লিজ আমি সুস্থ হয়ে যাবো যদি তুমি আমাকে দাও। মানুষ দেখছি ভাই, কিন্তু তোমার মতো মানুষ দেখি নাই। এসব কিছু করলে তুমি সুস্থ হয়ে যাবা, তুমি না অসুস্থ। প্লিজ এর আর কি করে? জাঙ্কুক এত পরিমাণ অসুস্থ, তারপরে জাঙ্কুক এইভাবে তেকে রিকোয়েস্ট করছে, তে আর সে রিকোয়েস্ট ফেলতে পারে না। তেও জাঙ্কুকে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। জাঙ্কুক যখন বুঝতে পেরেছে যে তে আর কোনো কিছুই বলবে না, তের কোনো রিস্ক পাবে না, তখন জাঙ্কুক আর কোনো কিছু না ভেবে নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে শুরু করে। সাথে তে তের দিকে নজরে তাকাচ্ছিল। বারবার জাঙ্কুকের নজর যাচ্ছে তের বালিশের দিকে। ফাইনালি হাতটাও চলে যায় তের বালিশের দিকে। জাঙ্কুক তের বালিশের মধ্যে ইচ্ছে মতো ম্যাসাজ করতে থাকে এন্ড টাং দিয়ে ইচ্ছে মতো অয়েলিং করতে থাকে। অয়েলিং আর ম্যাসাজ দিতে একসমানে চালিয়ে যাচ্ছিল জাঙ্কুক। হঠাৎই জাঙ্কুকের মনে পড়ে যায় যদি তীর বালিশে তাকে আদর করতে যায় তাহলে তো ওই দিকে দিয়েও কান্না করে দিবে। জাঙ্কুকের তো এখন বেবিতে এর কান্নাও থামাতে হবে। বেবিতে যে কান্না করছে সেটার বোঝার বাকি রইল না জাঙ্কুক। বেবিতে এর কান্না মুছিয়ে দিতে জাঙ্কুক হাত রাখে বেবিতে এর উপরে আর বেবিতে চোখের পানি মুছিয়ে দিতে থাকে। বেবিতে কান্না মুছাতে হঠাৎ করে বেবি জাঙ্কুক কেঁদে উঠল। তখন জাঙ্কুক নিজের বাচ্চা থাকে বেবিতে দ্বারা শান্ত করতে লাগলো আর তেকে ইচ্ছে মতো লাইফ বাইটে ভরিয়ে দিতে থাকলো। আজকে লাইফ বাইট গুলো একটু জড়িয়ে খাচ্ছে জাঙ্কুক, যাতে একদম প্রমাণ লিখে যায়। প্রথম একটু রিয়েকশন দিলেও পরে আর কোনো রিয়েকশন দেয় না। সে ভালোভাবে এনজয় করছিল এই মুভমেন্টটাকে। তবে হ্যাঁ, এর মাঝে একটা বিরক্তিকর জিনিসও কাজ করতেছিল। এভাবেই কেটে যায় আজকে রাতটা। পরের দিন সকালে তে উঠে সকাল উঠে তে নিজের কাপড় চোপড়গুলো কোনো রকমে পরে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে আর নিচে এসে নাস্তা বানাতে থাকে। যেহেতু জাঙ্কুক একটু জোরে আঘাত পেয়েছে মাথায়, সেহেতু জাঙ্কুকের জন্য আর ভারী কিছু বানায় না। জাঙ্কুকের জন্য হালকা একটু সুপি রান্না করে। জাঙ্কুকও ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তারপর তে আর জাঙ্কুক মিলে ডিনারটা সেরে নেয়। আসলে জাঙ্কুক কাল রাতে তার বাচ্চার কান্না থামিয়েছে ঠিকই, কিন্তু জাঙ্কুকের কিন্তু শরীরটা তারপরও এত বেশি একটা ভালো না। তখন জাঙ্কুকের ফোনে একটা মেসেজ আসে, তাকে কোনো একটা জায়গায় কেউ সাথে দেখা করার কথা বলা হয়েছে। কিন্তু জাঙ্কুক তো এখন অসুস্থ, সে কিভাবে দেখা করবে? কিন্তু তারপরেও সে যেতে বাধ্য, কারণ এরকম একজন মানুষ তাকে মেসেজ করেছে যার ডাকে সে সাড়া না দিয়ে পারবেই না। জাঙ্কুক আর কিছু ভাবে না, জাঙ্কুক খেয়ে উপরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে জাঙ্কুক বেরিয়ে যাওয়ার সাথে সাথে তেও বাড়ি থেকে বেরিয়ে যায়। উকিল মানুষ বলে কথা, তারও তো অনেক কাজ থাকতে পারে। কুক চলে আসে মেসেজ করা সেই ঠিকানা অনুযায়ী। এটা একটা পরিত্যক্ত বাড়ি, হয়তো সেখানে জিন ভূত পেতনি ছাড়া আর কেউই বাস করে না। জাঙ্কুক প্রবেশ করে সেই বাড়ির ভিতরে। জাঙ্কুকের বরাবর সামনে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড সুগা। কি রে সোনার ভাই, এখানে ডাকলি কেন? ডাকছি কেন বুঝতে পারছ নাই? আচ্ছা আমি তোর বুঝাই দেবো। হ্যাঁ, পরিস্থিতি বোঝার জন্যই এসেছি। হ্যাঁ, আর আমিও তোর পরিস্থিতি বোঝানোর জন্যই ডাকছি। সুগা, এরকম একটা জায়গায় ডাকার মানেটা কি? কোনো ফাজলামো হচ্ছে এখানে? মনে হয় একটা ফাজলামো হচ্ছে। মনে হয় এটা কোনো রিয়েল বাস্তবতা। আচ্ছা
আচ্ছা শোনো, আমি তার কিছু বাস্তবতা খুলে বলি। মনে আছে ওই দিনের কথা, ওই দিনের রাতের কথা? কোন দিনের কথা বলতেছস? মনে থাকবে কেমনে তোর? আচ্ছা আমি আবার মনে করাই দিই। হ্যাপি নিউ ইয়ারের রাতের কথা? ও, যেদিন রাতে আঙ্কেল আন্টি মার্ডার হয়। একদম ঠিক ধরছস, যেদিন আমার বাবা মা মার্ডার হয়। কেন করেছিলি জাঙ্কুক? কেন? টাকার লোভে? সম্পদের লোভে? গোল্ডের লোভে? ছি, তুই বেস্ট ফ্রেন্ড হয়ে এটা করতে পারলি? সকালে এসব কি বলতেছিস? সকল দেখো আমি কি এরকম করি নাই। আচ্ছা তুই কি এরকম করিস নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই কি এরকম করিস নাই? তারপরে তোর ক্যাম্পাসের সামনে তুই যে একটা বেস্টটাকে গুলি করলি, সেটা কি বলবি? তুই তাকেও মার্ডার করিসনি? অফ সুগা, ওইটা নিয়ে কি কথা বলতেছিস তুই? ও হ্যাঁ, ওইটা আমি মার্ডার করছি। তো ওইটার দোষ ছিল দেখে তাই আমি মার্ডার করছি। আমি কি করতাম নাকি? মানে কি ওনারা তুই দেখে ফেলছিস? ও মাই গড, সেটা এভাবে রিয়েক্ট কেন করতেছিস? কি হয়েছে তোর? আর উনি মার্ডার করাতে কি হয়েছে? উনি একজন ক্রিমিনাল ছিল। ও, উনি ক্রিমিনাল ছিল আর তুই খুব ভালো মানুষ ছিলি। আমি কোনো কালেই ভালো মানুষ ছিলাম না, কিন্তু ওনার মতো আমি ক্রিমিনালও ছিলাম না। আমার বাবা মার করার জন্য একমাত্র উনি দায়ী। আর তুই আমাকে এসব কিছু বলছিস? আমি ওটা ছেড়ে দেবো? বাহ, নিজের বাবা মার মৃত্যুর জন্য আর কতজনকে দায়ী করবি রে জাঙ্কু? আরে শালা, যারে মারছস সে আমার কাকা হয়, কাকা সে আমার আপন বড় কাকা হয়, বুঝতে পারছস? Oh my god, কি বলছিস তুই এসব কিছু? কি বলছিস মানে? তার সত্যি তাই বলতেছি। বড় কাকার মৃত্যুতে তুই অনেক বেশি ভেঙে পড়েছিল। তুই দেখে তুই বুঝতে পারছ নাই? বুঝতে পারছি। আমি তো ভাবছি যে স্যার মারা যাওয়াতে ছাত্র অনেক কষ্ট পাইছে, কিন্তু ওইখান থেকে যে কাহিনীটা ওইটা তো কে জানতো? যাক ভালো, বড় কাকার মৃত্যুতে শোক পালন করছে। তুই সব কিছু মাথাতে উড়িয়ে দিস না জাঙ্কু। আমি মাপ দিছি জাঙ্কু, তোর আমি মাপ দিছি, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার কোনো ক্ষতি করছ না। তার জন্য ভাবছিলাম যে ছেড়ে দেবো তোরে, কিন্তু কাকার মৃত্যুটা মেনে নিতে পারি নাই রে, আফসোস। কিন্তু আমি তোকে কিছুটা ক্ষমা করলেও একজন তোকে কখনোই ক্ষমা করতে পারবে না যার চোখের সামনে এই মৃত্যুটা ঘটেছে। আমি চেয়েছিলাম যে তোকে আমি মাফ করে দিব, কিন্তু সে আমাকে দেয়নি, তার জন্য আমিও তোর মাফ দিতে পারলাম না। কেউ আমাকে মাফ দিতে পারে নাই। আর কেউ আমার দরকার নাই, আমার সবার মাফ দিয়ে আমি কি করবো? হ্যাঁ দরকার আছে, আছে দরকার আছে, তোর মাফের দরকার আছে। তুই দেখবি তোর কি মাফ দিতে চাই নাই। আচ্ছা সুগা, আমি সেই হাইট শত্রুটা তুই ছিলি না তো? ছিলাম বলা যায়, আবার নাও, কারণ আমার থেকে ওরা বেশি ছিল। কার হাত? ওই মাফিয়া কেটির হাত, তাই তো? ওইটা পেটানো পেটি, তাই এখন পর্যন্ত জানতে পারলাম না। আর তুই ওর সাথে হাত মিলাই ফেললি? বাহ বাবা, তোর কে গেছে আমার সাথে হাত মিলেছে? আমি ওর সাথে হাত মিলাই নাই। আসলে প্ল্যানগুলো আমাদের দুজনেরই ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল তার। খুব ভালো, তুই আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আমার বুকে থেকে আমার কুহে তুই গায়ে মারতেছস, ভালোই তো করতেছস, কারণ তুই এটাই ডিজার্ভ করস। বাহ, আগে জানতাম না তো আমি যে এসব কিছু ডিজার্ভ করি মিন ইয়ংয়ের কাছ থেকে। তাহলে মানে এতদিন ধরে যা যা খুঁজতেছিলাম সেটা তুই ছিলি, মানে আমার উপরে এতদিন ধরে যে অ্যাটাক করছে সেগুলো তুই করেছিলি। আরে বাহ, বন্ধু তোর জন্য একটা হাততালি হয়ে যাক, কি বলস? আরে তুই আমার সেই হাইট শত্রু যারা আমি ধরতেই পারি নাই, তাহলে সেই শত্রুটা ছেলেই ছিল, কোনো মেয়ে ছিল না। কেউ মেয়ে ছিল না, মেয়ে ছিল। তুই একটা মেয়ের কাছেও পরাজিত রে জাঙ্কু। এটা বললি তুই তুই ছিলি ওটা? হ্যাঁ আমি ছিলাম, হ্যাঁ আমি ছিলাম, কিন্তু আমার সাথে বললাম না একজন আছে, তাহলে সেটা কোনো নারী, তাই তো? একদম ঠিক করছস। চলবে না বুদ্ধি পারে, যেমন তোর এখন পারছে, ব্যাপারে না। তাহলে আমার যে সবসময় বাঁচাই তো এটাও কি তোদের কি কোনো চাল? তোর বাঁচানোটা কি আমাদের চাল ছিল? তোর কি মনে হয় তোর যদি পারতাম তাহলে তো মাইরেই ফেলতাম, আর তোরা তো মারার এতদিন ধরে চেষ্টা চলতেছিলই, কিন্তু কে বাঁচায় নেই সেটা তো আমি জানতাম না। যদি জানতাম সেই দলে এতটা, তো সেই দলেরও কোনো দিন খালাস করে দিতাম। এইসব কিছু শুনে জাঙ্কুক তো পুরো ধোয়া হয়ে যায়। জাঙ্কুক কি করবে তখন বুঝতে পারছে না। তার বেস্ট ফ্রেন্ডই লাস্ট পর্যন্ত তাকে এত বড় ধোঁকা দিল, সে সেটা কখনোই ভাবতে পারেনি। সে শুধু এটাই ভেবে যাচ্ছে যে তাকে যে হেল্প করেছিল সেই মানুষটাকে, আর যদিও সেই মানুষটা তাকে হেল্পই করে থাকে, তাহলে সে কিভাবে জানতে পারছে যে তার সাথে এইটা এখনই হবে? সে কিভাবে জানতে পারছে যে তার জাঙ্কুকের উপর এখনই হামলা হবে? আর সে ঠিক সময় এন্ট্রি বা কিভাবে নিচ্ছে? কে জাঙ্কুককে এইভাবে হেল্প করেছে? জাঙ্কুক সেটাই ভাবতে থাকে আর আশেপাশে তাকাতে থাকে, কারণ জাঙ্কুক তো এখনো বিপদে পড়ে আছে। সে আসবে কি জাঙ্কুককে আজকে বাঁচানোর জন্য? আচ্ছা মন্ডসরা, তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, জাঙ্কুককে যে বিপদে থেকে সবসময় বাঁচাতে আসে সেই মানুষটা কে হতে পারে? তোমাদেরকে আমি 3 অপশন দিই, 1 জিন, 2 পেই এন্ড 3 আরএম। কে জাঙ্কুককে বাঁচাতে আসে? তোমরা আনসার করে দাও। তোমরা বলো তোমাদের কাছে কি মনে হচ্ছে কে হতে পারে? উনি তখনই সেখানে সেই দল উপস্থিত হয় যে কিনা সবসময় জাঙ্কুককে প্রোটেক্ট করতো। আজকে আর কোনো হাইড এন্ড সিক খেলে না তারা, আজকে একদম সরাসরি সামনে চলে আসে, একদম মাস্ক ছাড়া। জাঙ্কুক তাকে দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যায়, আর সেই মুহূর্তেই এখানে এন্ট্রি নেয় মাফিয়া কুইন কেটি। সবচেয়ে বেশি অবাক তো হয়েছিল জাঙ্কুক মাফিয়া কুইন কেটিকে দেখে, কারণ জাঙ্কুকের প্রত্যাশার বাইরে ছিল সেই মানুষটি। দুজনকে দেখে জাঙ্কুক সবচেয়ে বেশি হতভম্ব হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি হতভম্ব মাফিয়া কুইন কেটিকে দেখে। হাই, কেমন আছো তুমি জাঙ্কুক? অনেক বড় সারপ্রাইজ দিয়ে ফেললাম নাকি? সারপ্রাইজই না, বরং ছবি দিয়ে আঘাত করে ফেলেছ। আচ্ছা ব্যাপার না, কত সেরে যাবে। এই তুমি? আমি। কেন অবাক করে? অন্যদিক দিয়ে জাঙ্কুককে যে রক্ষা করতে সেই মাফিয়াটি ছিল, তাদেরকে দেখে জাঙ্কুক বেশ স্বস্তি বোধ করে। মা, হে আমার বাচ্চা, আমি তোকে সব করে এসেছি। আমি তোকে অনেক ভালোবাসি জাঙ্কুক। আমি মৃত্যুর পর থেকে আমাকে নিয়েছিলাম যে আমি তোকে কখনো হারাতে দেব না।
তাকে সবসময় প্রোটেক্ট করে রেখেছি, সবসময় আগলে আগলে রেখেছি। আমি কিন্তু বুঝতে পারবো না আমি ঠিক কি পরিমাণে কষ্ট হতে তোকেছে। ঠিক করতে যে তুমি বলে দিই তোর মা তোকে সবসময় প্রোটেক্ট করে রাখে। কেবল কিন্তু আমার এই জিনিসটা মেনে নেওয়া হয়েছে, যদি আমি তোর সামনে আসতাম তাহলে তোর বিপদ হতো, তাই জন্য আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তোকে হেল্প করতাম। আমি বুঝতে দিতাম না তোর মা আমি এখানে বেঁচে আছি। মায়ের কান্না দেখে জাঙ্কুক আর সহ্য করতে পারে না। জাঙ্কুক দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। ব্যাস, অনেক হয়েছে মাছিলের নাটক, এবার সব কিছু বন্ধ করো তোমরা। তোর চুলগুলো আমি একটা একটা করে ছিলবো। জাঙ্কুক, তুমি শুধু একজন না, তুমি তিনজনের খুনি। তোর কাছে আমার বাবার মারছিলাম না আমি, যার কারণে আমার এমন নিকৃষ্ট শাস্তি দিতেছস। মন থেকে ভালোবাসছিলাম আমি, মন থেকে উচ্চাস না তুই। তোর মনে থাকা বিন্দুমাত্র ইচ্ছাও আমার নাই। আরে আমার বাবা মাকে মেরে ফেলেছিস, তারপরে আর কি চাই? জাঙ্কুক, তুমি আমার বাবা মার খুনি। তোর বাবা মারে মারি নাই আমি, এটা আমি দিতেছি। বাবুনি, তুমি আমার কথা শোনো। ওই দিন আমি অথবা তোমার আরেক আঙ্কেল অথবা জাঙ্কুক কেউই তোমার বাবা মাকে খুন করেনি। যদি তোমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই কথাটাই বলতো। তোমার বাবা মার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সে তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে কিভাবে পারবো আমি? হ্যাপি নিউ ইয়ারের রাতে যখন আরেন, জিন আর আয়ু যেভাবে বের হয় এনজয় করার উদ্দেশ্যে, তখন তারা সেখানে একটা পার্টি রেখেছিল এবং তারা অনেক বেশি এনজয় করছিল। তখন জাঙ্কুক, তেয়ং, ইয়ুঙ্গি আর জিমি তারা তাদের বাবা মার সাথে এই পার্টিতে আসতে চায়নি। হ্যাঁ, জিমিন হচ্ছে জাঙ্কুকের ছোট বোন, আপাতত সে ইয়ুঙ্গির ওয়াইফ। জিন আর আয়ু বেস্ট ফ্রেন্ড থাকলেও আর আরেম আর যেহ বেস্ট ফ্রেন্ড থাকা সত্ত্বেও জিমিন আর জাঙ্কুক কিন্তু তেয়ং আর সুগাকে চিনত না। আর সেদিন রাতে কিন্তু তারা আলাদা আলাদাই ছিল। জাঙ্কুক আসলে নাইট ক্লাবে গিয়েছিল পার্টি করার জন্য, আর জিমিন বাসায় ছিল, আর তেদের বাসায় ছিল, আর ইয়ুঙ্গিও যায় নাইট ক্লাবে পার্টি করার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎই একটা কল আসার পরে জাঙ্কুক সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে জিনদের পার্টির মধ্যে দিয়ে হঠাৎ করেই জিন আর আরেম সাইটে চলে আসে জাঙ্কুককে কল করার উদ্দেশ্যে। আর জাঙ্কুককে নাইট ক্লাব থেকে বেরিয়ে যেতে বলার কারণেই জাঙ্কুক সেই নাইট ক্লাব থেকে তখন বেরিয়ে এসেছিল। জিন আর আরেম যখন সাইটে চলে এসেছিল ঠিক সেই মুহূর্তেই একটা বড় সড়ো ধরনের একটা বিস্ফোরণ ঘটে, যেখানে পার্টির প্রত্যেকটা মানুষ সেখানেই মারা যায়। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। আদৌ সেটা বোঝা যাচ্ছিল না যে তারা বেঁচে আছে নাকি মরে গেছে। তখন সেখানে আরেম বেঁচে যায় ঠিকই, ইচ্ছে করে আরেমকে তখন সেখানে বাঁচিয়ে রাখা হয়েছিল যাতে সব দোষ আরেমের কাঁধে পড়ে। কিন্তু আরেম বেশি দিন টিকতে পারে না। 2-3 দিনের মাথায় যখন আরেম নিজের কাজের বাইরে বের হয়েছিল তখন আরেমকে সেখানেই শুট করে দেওয়া হয়। কিন্তু কে শুট করেছে তখন থেকে এখন পর্যন্ত জানা যায়নি যে কে এই কাজটা করেছে। আর যেহেতু সেখানে আরেম আর জিন বেঁচে গিয়েছিল, আর সেহেতু আরেম আর জিনের উপরই সব দোষ পড়েছিল বিরোধী দলের প্ল্যান মোতাবেক। আর যেহেতু সুগার সাথে জাঙ্কুক পার্টি করতে করতে হঠাৎ করেই বেরিয়ে যায়, সেহেতু সুগা জাঙ্কুককেও সন্দেহ করা শুরু করে দেয়। বাবা, এই ছিল কাহিনী, সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, আমাকে বিশ্বাস করো। জিনাটি আপনি সব কি বলতেছেন? আর কাকা লিমিট হোক সেটাও আমি জানি, সেটাও আমি বলতেছি। তোমার কাকা লিমিট হোক কিন্তু জাঙ্কুক মারতই না। তোমার কাকা লিমিট হোক এত পরিমাণে খারাপ ছিল যে তোমার বাবা মাকে মারার জন্য সে কোনো সন্ত্রাসীর সাথে হাত মিলিয়েছিল, যে সন্ত্রাসীর জন্য আজকে তোমার বাবা মা মারা গিয়েছে। সেই সন্ত্রাসীর সাথে হাত মিলিয়ে তোমার কাকা প্ল্যানিং করে তোমার বাবা মাকে মেরেছিল। এটা জানতে পেরেছি যে তোমার কাকার সাথে তাদের সম্পর্ক ছিল, কিন্তু সেই লোকগুলোকে তা সেটা আমরা জানতে পারি সুগা। তবে হ্যাঁ, জাঙ্কুক এই সূত্রতার খাতিরে তোমার কাকাকে খুন করেনি। জাঙ্কুক তো খুন করেছে ওর বাবার মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য, আর ওকে লিমিট মেরেছে। আর এটাই হচ্ছে বাস্তবতা। আর দীপাবলি, তুমি এরকম একটা কাজ করতে পারলে? এতদিন ধরে জাঙ্কুক নিজে মারার চেষ্টা করেছে, জাঙ্কুকে বিভিন্নভাবে অ্যাটাক করেছে। তুমি ছিলে, পারলে আমার ছেলের সাথে এরকমটা করতে? তোমার দিকে ভালোবাসতে আমি ভেবেছিলাম যে জাঙ্কুক আমার বাবা মাকে খুন করেছে। কিছু করতে কি মা? এখন তুমি কি করবে? পৌঁছাতে হবে তাই? আমার ছেলেটার মনে এত কষ্ট দিতে আমি ভালো করোনি, আমার ছেলেটা খুব মিস করছিল। জিনের এরকম তার কথা শুনে তেরও অনেক খারাপ লাগে, কারণ জাঙ্কুকের উপর যতবার অ্যাটাক হয়েছিল ততবার তেই জাঙ্কুকের উপর অ্যাটাক করেছিল। কিন্তু রাতের পর রাত জাঙ্কুক তেয়ের জন্য সবসময় এক একটা করে রোজ আনতো। তেয়ের মন কিভাবে খুশি থাকবে সেই চেষ্টা জাঙ্কুক চালাতো। কিন্তু তেই কিনা জাঙ্কুককে ভুল বুঝে জাঙ্কুকের উপর এত অত্যাচার করে ফেলেছে, জাঙ্কুকে এরকম অবস্থা করে ফেলেছে। আর আজ জাঙ্কুকে এই অবস্থার জন্য তেই দায়ী, কারণ জাঙ্কুকে যখন আঘাত করেছিল সেটা তেই করেছিল। এই সব কিছুর জন্য তের খুব বেশি অনুশোচনা হতে থাকে, সুগার মনে অনেক বেশি অনুশোচনা হতে থাকে। তেই নিজের ভুল বুঝতে পারে, যে যখন নিজের ভুল বুঝতে পারে জাঙ্কুককে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে চোখে পলকে এরকম একটা মর্মান্তিকর ঘটনা ঘটে যায়। কাজ করতে পারলি তুই, সেদিন মনে যাসনি? যদি আমি মনে যেতাম তাহলে এই কেসটাকে খতম করতো। হ্যাঁ, শেষ, আমার শত্রু শেষ, এখন আমার শান্তি, শুধুই শান্তি। এই শান্তিটাকে বেশিক্ষণ উদযাপন করতে পারলো না। সুগার হাতে থাকা রিভলভার দিয়ে সোজা কাইকে সেখানেই শুট করে দিল, আর কাই সেখানেই মারা যায়। সুগা দৌড়ে আসে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক সুগাকে বলে, আই এম সরি সুগা, এতদিন যা করেছি সবকিছুর জন্য আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দিস। করিস
না, কিছু হবে না। দেখো কেউ দেই, আই লাভ ইউ। আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছি। আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন তুমি এরকমটা বলতে পারো না, যখন তুমি বুঝতে পারো না আমি বাঁচবো না। দেই, আমার হাতে আর বেশিক্ষণ টাইম নেই, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমি তোমাকে ছেড়ে যেতে চাই না দেই, আমি সত্যি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। দেখবে আমি সুস্থ হয়ে যাবো। দেই, তুমি কান্না করো না। তুমি দেখবে তোমার যখন সুস্থ হয় তোমার কাছে ফিরে আসবে। অন্তত তোমাকে রাতের বেলা তোমাকে জানানোর জন্য হলেও ফিরে আসবে। দেই, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। মা, শোভা, আমি কেউকে ছেড়ে যেতে চাই না। আমি আরো বাঁচতে চাই। আমি আর কিছু হবে না, আমি সুস্থ হয়ে যাবো। চঙ্কল, তুমি এসব কথা বলো না। তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আগের মতো হয়ে যাবে। বলিতে অঝরে কান্না করতে থাকে, আর জিনও অনেক বেশি ভেঙে পড়ে নিজের ছেলে এই অবস্থা দেখে। তখনই জাঙ্কুককে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসে হাজির হয়ে যায়। তখন জাঙ্কুককে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যেতে যেতে জাঙ্কুক নিজের শ্বাস নিঃশ্বাস সেখানেই ত্যাগ করে। ডক্টররা শিওর করে দেয় যে জাঙ্কুক আর বেঁচে নেই। এই কথা শুনে তেই অনেক বেশি ভেঙে পড়ে। জিন এতটাই ভেঙে পড়েছিল যে সে আর কোনো কিছু না ভেবে তার হাতে থাকা রাইফেল দিয়ে সে নিজেকে সেখানেই শুট করে দেয়। এসব কিছু দেখে তো তে আরো বেশি কষ্ট পাচ্ছিল। একটা মা তার ছেলেকে কতটা ভালোবাসলে ছেলের মৃত্যুর কথা শুনে নিজেকেই নিজে শেষ করে দিতে পারে। ওদিকে বেচারা ইউনু এসে শুনে যে জাঙ্কুক আর বেঁচে নেই। ইউনুর আর কিছু করার ছিল না। এক বুক কষ্ট নিয়ে ইউনুকে সেখান থেকে চলে গিয়ে জাঙ্কুকের জন্য জানাজার আয়োজন করতে হয়। আর শুরু করে দেয় জানাজার আয়োজন। সবকিছু রেডি করে জাঙ্কুককে জিওন ম্যানশনের পিছনেই সমাধি করা হয়। সুগা আর ইউনু মিলে জাঙ্কুককে সেখানে সমাধি করে বাড়িতে ফিরে আসে। সাথে ইউনুও সেখান থেকে ফিরে আসে। ইউনু সুগাকে বলে যাতে সে এখানে না থাকে, যাতে জিমিনের কাছে চলে যায়, কারণ এখন জিমিনের উপরেও অ্যাটাক হতে পারে। এই কথাটা চিন্তা করে সুগাও আর এখানে থাকে না, কারণ এখানে থেকেও কোনো লাভ নেই। যদি এখানে থাকলে জাঙ্কুক ফিরে আসতো তাহলে না হয় সুগা থেকেই যেত। যেহেতু জাঙ্কুক আর ফিরে আসবে না, সেই তো জিমিনকে বাঁচানোর জন্য হলেও তাকে মেনশন ছেড়ে যেতে হবে। সুগা যায় জিমিনের কাছে, গিয়ে দেখে যা হওয়ার তা তো কখনই হয়ে গেছে। জিমিনের মৃতদেহ পড়ে আছে বাড়ির মেঝেতে। সুগা এসব দেখে জোরে জোরে গলা ফাটিয়ে কান্না করতে থাকে। একটু আগে বেস্ট ফ্রেন্ডের মৃত্যু, আর এখন নিজের ওয়াইফের মৃত্যু, এ আবার প্রেগনেন্ট ওয়াইফের। এসব কিছু দেখে সুগা আর নিজেকে সামলাতে পারে না। তার সামনে থাকা রিভলভার দিয়ে সে নিজেকেই গুলি করে দেয়, আর সুগাও সেখানেই মারা যায়। অন্যদিকে তে বসে আছে সেই ফুলের চারাগুলোর কাছে, যেগুলো জাঙ্কুক সব সময় তেইকে রাত্রেবেলা গিফট করতো। সেই ফুলগুলোকে তে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিত। তে বসে আছে সেই ফুলগুলোর কাছে আর অঝরে কান্না করছে। যখন জাঙ্কুক বেঁচে ছিল তখন সে জাঙ্কুককে কখনোই মন থেকে ভালোবাসতে পারেনি, আর আজ যখন এসব কিছু শুনে জাঙ্কুককে মন থেকে ভালোবেসেছিল, আজকে জাঙ্কুক মারা গেল। এসব কিছু আর সহ্য করতে পারছে না তে। হঠাৎই আয়নার দিকে নজর যাওয়ার পরে তে দেখতে পায় তের ঘাড়ে এখনো জাঙ্কুকের লাইফ বাইটের চিহ্নগুলো রয়ে গেছে। তে চাইছিল না এগুলো যাতে মুছুক, তে চাইছিল এগুলো সারা জীবন তার সাথে থেকে যাক। তে শুধু এটাই ভাবছিল যে কালকে এই মুহূর্তে জাঙ্কুক তের সাথে কত দুষ্টমি না করছিল, কত খুনসুটি করছিল। তে বসে বসে এসব কিছু কল্পনা করতে থাকে। জল্পনা কল্পনার মাঝে সেখানে ইউনো উপস্থিত হয়। ভাবি, আসলে আপনার সাথে একটা কথা ছিল। হে ইউনো, কি বলবে বলো। আসলে এই পেপারগুলো জাঙ্কুক ভাই আসলে ওনার সব সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গিয়েছিল। সেই পেপারগুলো আজকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আসলে জাঙ্কুক স্যার বেঁচে থাকাকালীনই সবকিছু আপনার নামে করে দিয়েছিল বলে ইউনো আর কান্নার জন্য কিছু বলতে পারে না। ইউনো সেখান থেকে বের হয়ে যায়। জিয়ন মেছনে নিচতলায় নামার পরেই ইউনোর হাতে থাকা রিভলভার দিয়ে সে নিজেকে শেষ করে দেয়, কারণ সুগার মৃত্যুর খবর সে জেনে গিয়েছিল। আর এসব কিছু সে একদমই সহ্য করতে পারছিল না। আর জাঙ্কুককে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। এই জাঙ্কুকের এরকম কথা শুনে তো আরো বেশি সজোরে কান্না করছে, তার আরো বেশি মায়া লাগছে জাঙ্কুকের জন্য। জাঙ্কুক কিনা তার সব সম্পত্তির মালিক তেইকেই করে দিয়ে গেল। আর তে কত কিছুই না ভাবতো জাঙ্কুক সম্পর্কে। তাকে ভালো না বাসার সত্ত্বেও ফ্রড ভালোবাসা দেখাতে হতো একজন আদর্শ বউ সাজার জন্য। এভাবেই আজকে রাতটা পার হয়ে যায়। এর পরের দিন সকালবেলা তে ফজরের নামাজ পড়ে জাঙ্কুকের কবরের সামনে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, তুমি না আগে বলতে আমার তে আমাকে ছাড়া কিভাবে থাকবে, তাহলে এখন তুমি কার কাছে দিয়ে গেছো তোমার তেকে। কৈফিয়ত দাও জাঙ্কুক, কেন এরকমটা করেছো, তুমি অনেক খারাপ, তুমি অনেক খারাপ, তোমার তেকে এখানে ফেলে দিয়ে চলে গেছো। যখন চলে যাবে আমাকে কেন নিয়ে যাওনি, আমাকেও নিয়ে যেতে পারতে বলে তেই জাঙ্কুকের কবরস্থানের সামনে বসে বসে সজোরে চিৎকার করতে করতে আকাশের দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর কিছু পুরনো স্মৃতি মনে করতে থাকে।